আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই স্বপ্ন দেখেছিলেন, মানে নাই, কোনো আশা দিশা নাই। তোমাদেরকে অবশ্যই এইটা থেকে হয়তো নাকে খত দিয়ে যেতে হবে, নয়তো তবা পাঠ করতে হবে। এরকম একটা পরিস্থিতি থেকেও তারা একটু আশার আলো দেখতে শুরু করেছিলেন যে এইবার বোধহয় কাজ হয়ে যাবে, এইবার বোধহয় হয়ে যাবে, একেবারে কফিনের শেষ পেরেকটা বোধহয় মারা হয়ে যাবে। এবং তারা যেভাবে সগৌরবে মাথা উঁচু করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান সত্ত্বেও তাদের উর্বর চারণভূমিতে রূপান্তরিত হচ্ছে বাংলার মাটি, তারা সেরকমভাবেই চলতে পারবে, তাদের আশার আলোটা তারা দেখতে শুরু করেছেন। এরকম স্বপ্ন যারা দেখেছিলেন, সেই স্বপ্নটা এখন কি হয়ে গেল? নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। অবশ্য আমি এটার অগ্রিম বার্তাটা আপনাদেরকে দিয়েছিলাম। আমার আলোচনা যারা শোনেন তারা বুঝতে পেরেছেন যে যারা বুকে আশা বাঁধতেছেন, আমি অবশ্যই প্রকাশ করব কারা আশা বেঁধেছিলেন, তাদের আশা নিরাশা হয়ে যাবে। এবং আওয়ামী সভানেত্রী তার অবস্থানটা বর্তমানে যেখানে আছে, তিনি কি বলছেন, ডিসেম্বরের মধ্যেই, এবছরের শেষ নাগাদ, মানে এবছরের শেষ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। এই যে তার দেশে ফেরা, তার প্রত্যাবর্তন, এইটা তার অবস্থানটা যদি ধরেন যে ৫ গুণ পিছিয়ে ছিল, মানে এই ৫টা ধাপ অতিক্রম করে তারপরে তিনি আসবেন, তিনি অলরেডি ৪ ধাপ অতিক্রম করে আসলেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। সেটাই আপনাদেরকে বলবো। আগে ওই যে আশা নিরাশার বিষয়টা আপনাদের বলি। আশা নিরাশাটার বিষয়টা হলো, এই তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একেবারে প্রাণকেন্দ্র রাজধানী দিল্লিতে একেবারে জেনজিদের যে একটা আন্দোলন হলো, ককরোচ জনতা পার্টি, তেলাচোরা জনতা পার্টি, এই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে বাংলাদেশের কারা কারা খুশি হয়েছিলেন, কারা কারা আনন্দে আত্মহারা হয়ে পড়ছিলেন? কেন? ভারত, হ্যাঁ, চতুর্মুখী তারা স্বপ্ন দেখতে শুরু করছিলেন। চতুর্মুখী স্বপ্নকে, একটা স্বপ্ন হলো যে তারা চায় যে তাদের শাসন শুধু এই দেশে না, পুরো ভারত উপমহাদেশে যেন ছড়িয়ে পড়ে, তারাই যেন রাজত্ব করতে পারেন। এই স্বপ্নটা তারা দেখেছিলেন। আর একটা স্বপ্ন দেখেছিলেন যে যদি এইভাবে বলা হয় যে ভারতের আন্দোলন হইতেছে, ভারত সরকার কি করবে না করবে, শিক্ষার্থীরা নামছে, সেটা কিন্তু তাদের যে শত্রু, একমাত্র শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগকে তো তারা দেশ ছাড়া করেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। সে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করতেছে এবং ঘোষণা দিতেছে প্রকাশ্যে। তারা মনে করছে যে এইটা নরেন্দ্র মোদী সরকারের পাওয়ারে তারা এগুলো করতেছে। তাইলে নরেন্দ্র মোদী সরকার যদি এখান থেকে উৎখাত হয়, তাহলে তো ওই আওয়ামী সভানেত্রী অর্থাৎ শেখ হাসিনার পাওয়ারটা কমে আসবে, তিনি আর কোনোভাবেই এদেশে আসতে পারবেন না, তার বক্তব্য, তার ঘোষণায় থাকবে, আর নেতাকর্মীরা কোনোদিন মুখ দেখাতেও পারবে না। এই যে স্বপ্নটা, এই যে আশাটা মনের মধ্যে নিয়ে তারা বসেছিলেন, সে আশাটা তা নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। কীভাবে ধূলিসাৎ হয়ে গেল? যে ওই ককরোচ জনতা পার্টি সিজিপির যে আন্দোলনটা, সে আন্দোলনটা মোদি সরকার ভেরি মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মানে অতি সূক্ষ্মভাবে, অতি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তিনি, মানে বলে না যে সাপও মরল লাঠিও বাঁচল, আমও থেকে গেল ছালাটাও থেকে গেল, এরকমভাবে আন্দোলনটা তিনি সমাধান করে ফেললেন, নিজের স্বার্থে ব্যবহার করলেন। এখন ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা আশা বেঁধেছিলেন বুকে, তারা কি করতেছে? তাদের তো হাহাকার শুরু হয়ে গেছে। কিন্তু ভারতের যে আন্দোলনটা চলতেছে, সেই আন্দোলনটা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই কিন্তু বলেছিলাম, আমার আলোচনা যারা শোনেন তারা জানেন, যারা শোনেন নাই ওই আলোচনাটি তাদের উদ্দেশ্যে বলি যে আওয়ামী লীগের সম্পর্ক তো ভারতের কোনো একটা রাজনৈতিক দলের সাথে না। বাস্তবতাটা বুঝতে হবে। ভারতের যে সরকার, যে রাজনৈতিক সরকারে আসুক না কেন, তারা কিন্তু দেখে তাদের দেশের স্বার্থটা এই দেশের উপর, মানে বাংলাদেশের উপর, বা বাংলাদেশ থেকে ভারতের স্বার্থটা কি। বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ভারতের
কি অসুবিধা হয়, বাংলাদেশ স্থিতিশীলতার মধ্যে থাকলে ভারতের কি সুবিধা হয়, এই স্বার্থটা কিন্তু তারা দেখে। সেই হিসেবে বাংলাদেশ সরকারের উপর তারা নজর রাখে এবং খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এটা কিন্তু ভারতের নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সবাই, পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সম্পর্কটা তো পুরা ভারতের সাথে, বিজেপির সাথে যেরকম সম্পর্ক, কংগ্রেসের সাথেও সেরকম সম্পর্ক। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এদের সাথে যে সম্পর্ক, নরেন্দ্র মোদী এদের সাথেও সেই সম্পর্ক, অমিত শাহ তাদের সাথেও সেই সম্পর্ক। মানে এইটাই কিন্তু বাস্তবতা। কিন্তু তারা বুকে আশা বেঁধেছিলেন যে কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আশা বেঁধেছিলেন, আশা বাড়তে পারে। এখন তো আন্দোলনটা শেষ হয়ে গেল। এখন আসেন দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপটা হলো, আমি বললাম কি যে ধরেন আমি সভানেত্রী দেশে আসার জন্য ঘোষণা দিয়েছেন, তিনি আসবেন। ধরেন 5 ধাপ পিছনে তিনি আসেন, 5টা ধাপ অতিক্রম করে তিনি দেশের মাটিতে পা দেবেন। তাইলে অলরেডি তিনি 4 ধাপ বা 4 ধাপ পেছনে থাকলে 3 ধাপ, মানে আর 1 ধাপ আছে, এই কথাটা আমি বলতেছি। তাইলে এই যে 3 থেকে 4 ধাপ অলরেডি কোনো কিছু না করার পরিপ্রেক্ষিতে সামনে চলে আসলেন, অতিক্রম করে চলে আসলেন কিভাবে? এই বিষয়টা আমি আপনাদের বলি। সেটা হলো যে আমি সভানেত্রীর যারা এখন প্রতিপক্ষ বলা যাবে না, এটা হচ্ছে এখন বর্তমানের বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ শেখ হাসিনা কলকাতা থাকা মানে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, শেখ হাসিনা বাংলাদেশে আসা মানে নেতাকর্মী কোথায় আছে দেখার বিষয়ে আওয়ামী লীগ বাংলাদেশে আছে। এটা কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা আপনাকে মানতেই হবে। আর যদি না মানেন সমস্যা নাই, ভবিষ্যতে দেখতে পাবেন। এখন সেই শেখ হাসিনা, তার যে কণ্ঠটা, তার যে ভয়েস, সেই ভয়েসটা কিভাবে তিনি কাজে লাগাইছেন? প্রতিপক্ষ তো বলা যাবে না, কারণ সবাই শত্রুতে রূপান্তরিত হয়েছেন। আমি বর্তমান সরকারের কথা বলতেছি না, বর্তমান সরকারের সাথে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একটা রাজনৈতিক কি বলে চেইন, যেটা বলে একই ধারার রাজনীতি, এটা বোঝা যাচ্ছে। আমি সমঝোতা বলতেছি না, কিছু না, কিন্তু তারা যে বর্তমান সরকার যে রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দল এবং মানে বর্তমান সরকার বাংলাদেশের এবং আওয়ামী লীগ, তাদের যে রাজনৈতিক ধারাটা একই ধারায় প্রভাবিত হবে বলে আমার কাছে মনে হইতেছে। আদর্শটাই একই, মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ থাকবে মতপার্থক্য থাকবে, কিন্তু তাদের পথ চলা দেশের স্বার্থে হবে, এটা বোঝা যাচ্ছে। এটা আরও ক্লিয়ার হবে পরে। কিন্তু যারা স্রোতের বিপরীতে চলেন, স্রোতের বিপরীতে কি, একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রের স্বাধীনতার বিরোধিতা করা স্রোতের বিপরীত, সার্বভৌমত্বের বিরোধিতা করা স্রোতের বিপরীত। কারণ সমগ্র জাতি তো স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, সংবিধানের পক্ষে। তাইলে তার বিপক্ষে যারা থাকবেন, 18 কোটি মানুষের মধ্যে আপনি ধরে নেন যে 10 লক্ষ মানুষ আছে যে স্বাধীনতার বিপক্ষে, তারও কম হতে পারে। সেই 10 লক্ষ মানুষ কি স্রোতের বিপরীতে চলতেছে না? কারণ এটা তো রাষ্ট্রের বিপরীতে চলা। সেই সমস্ত মানুষেরা তাদের হৃদয়ে কম্পন ধরাতে আওয়ামী সভানেত্রীর যে কণ্ঠটা, যে ভয়েসটা, সেটা তিনি উপযুক্তভাবে ব্যবহার করতে পারছেন কিনা এবং সেটা উপযুক্তভাবে ব্যবহৃত হয় কিনা, হয়। বাস্তবতা দেখেন। কারণ আওয়ামী লীগের যে আদর্শ, এটা কিন্তু আদর্শিক রাজনৈতিক দল, তাদের আদর্শ আছে, তারা আদর্শ থেকে বিচ্যুত হয় না। তাদের আদর্শ হলো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তারা ধারণ করেন। তারা এই দেশটাকে স্বাধীন সার্বভৌম রাখবেন। যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে, এবার তো ঘোষণায় দিয়ে দিচ্ছেন যে এবার খেলা হবে তাদের সাথে, যারা স্বাধীনতার বিপক্ষে। এখন তারাই তো বুকে আশা বেঁধেছিল যে নরেন্দ্র মোদী পড়ে গেলে শেখ হাসিনার পথ চলা ধীরগতি হবে। এখন শেখ হাসিনার পথ চলা যেহেতু নরেন্দ্র মোদী সরকার থেকে গেল, তাহলে সেই সমস্ত মানুষের ভয়টা কত গুণ বৃদ্ধি পেল। এবং একটা ধাপের কথা যা আমি বললাম, সেইটা শুধু সংক্ষেপে বলি, এরকমভাবে আলোচনা করলে লম্বা হয়ে যায় আলোচনা। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সরকারের পক্ষ থেকে
আমন্ত্রণ জানানো হয়েছে। কেন আমন্ত্রণ জানানো হয়েছে? বিমস্টেক সম্মেলন হবে, এবার ভারত হচ্ছে সেটার সভাপতি, সেই হিসাবে সেখানে অবশ্যই তিনি যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনা হবে। সেই আলোচনার পরে দেখেন কি হয়। অবশ্য সেই সমস্ত দেশবিরোধীরা বলবে যে ওই যে মুসলিকা দিয়েছে, কিন্তু বাস্তবতাটা আপনাকে দেখতে হবে, খুবই কঠিন বাস্তবতা। দেশবিরোধী যারা আছেন তাদের অন্তত তাদের কাছে আওয়ামী সভানেত্রী 5 ধাপ এগিয়ে আসছেন, আর একটা ধাপ আছে, সেটা দেশের মাটিতে পা দেওয়া, এবং অতি সহজেই তিনি দিবেন। আর একটা কথা শেষের দিকে বলে যায়, পরিবেশ যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আওয়ামী সভানেত্রী যখন দেশের মাটিতে পা দিবেন, তখন তার বিরুদ্ধে কথা বলার মতো লোক খুব কমই পাওয়া যাবে। এটা আমার ধারণা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।